গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা সাইকোলজির একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছরই সাইকোলজিতে পেপার 2-তে এক বা একের বেশি প্রশ্ন আসে। সুতরাং এই চ্যাপ্টারটা যেরকম সাইকোলজি অ্যাজ এ হোল খুব ইম্পর্ট্যান্ট, তেমনি পরীক্ষার দিক থেকে বিচার করলে এটাও একটি খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এইবার আমরা এই চ্যাপ্টারটা শুরু করছি। তো প্রথমে আমরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কি তার ডেফিনেশন আমরা জানব, কিসের ওপর এই ডিসঅর্ডার ডিপেন্ড করে সেইটা আমরা বোঝার চেষ্টা করব, এবং তারপর সেই সংক্রান্ত বিভিন্ন থিওরি নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে সেটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার কাকে বলে। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার যেটা ডেফিনেশনটা আমি দিয়েছি, এটা হচ্ছে একটা প্যাটার্ন অফ থট, ফিলিং অর বিহেভিয়ার দ্যাট কজেস সিগনিফিক্যান্ট পার্সোনাল ডিস্ট্রেস, সিগনিফিক্যান্ট ইম্পেয়ারমেন্ট ইন ডেইলি লাইফ অ্যান্ড অর সিগনিফিক্যান্ট রিস্ক অফ হার্ম। মেনলি এখানে তিনটে জিনিস হচ্ছে। একটা হচ্ছে যে একটা কিছু থট প্রসেস বা ফিলিংস বা বিহেভিয়ার যেটা তোমার তিনটে জিনিস ঘটাচ্ছে: ডিস্ট্রেস, ইম্পেয়ারমেন্ট এবং রিস্ক অফ হার্ম। ঠিক আছে, এই তিনটে জিনিস যদি ঘটে তবে বলা হবে এটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। এখানে কিন্তু একটা শব্দ খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সিগনিফিক্যান্ট। এই সিগনিফিক্যান্ট কথাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যে খুব সামান্য কিছু যদি এফেক্ট হয় সেটাকে কিন্তু আমরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলবো না। ডিসঅর্ডার যেটা আছে, যে তিনটে যে এলিমেন্ট, ডিস্ট্রেস, ইম্পেয়ারমেন্ট আর রিস্ক অফ হার্ম, এই তিনটে কিন্তু তোমার সিগনিফিক্যান্ট হতে হবে। এবার এই তিনটেই থাকবে এরকম কোনো ব্যাপার নেই, যে কোনো একটা বা দুটো থাকলেও কিন্তু যদি একটা সিভিয়ার এনাফ ডিগ্রি থাকে তখন সেটাকে আমরা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বলবো। তাহলে এই তিনটে যে এলিমেন্ট আছে, এই তিনটে এলিমেন্টকে নিয়ে আমরা একটু আলোচনা করি। ডিস্ট্রেস কাকে বলে? ডিস্ট্রেস হচ্ছে অ্যাঙ্গুইশ অর সাফারিং। ঠিক আছে, এইটা আমরা প্রত্যেকেই আমরা এক্সপিরিয়েন্স করেছি। এটা কিছুটা যখন আউট অফ প্রপোর্শন হয়ে যায় তখনই কিন্তু এটাকে আমরা অ্যাবনর্মাল বলে থাকি। কিন্তু সিভিয়ার ডিস্ট্রেস যদি থাকে তাহলে কিন্তু এটা বাই ইটসেলফ এটা কিন্তু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হবে না। এর উল্টোটাও কিন্তু সত্যি কথা, যে অ্যাবসেন্স অফ ডিস্ট্রেস এটাও কিন্তু ডাজ নট নেসেসারিলি ইন্ডিকেট দ্য অ্যাবসেন্স অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ঠিক আছে, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থাকতে পারে, ডিস্ট্রেস না থাকলেও সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে, যদিও এটা খুবই আনকমন, বাট স্টিল সেটা কিন্তু হতে পারে। ঠিক আছে, যেরকম কেউ ধরো ক্রনিক্যালি কেউ ধরো ড্রাগ ইউজ করে, এবং সেই ড্রাগটা যদি সে না নেয় বা ড্রাগটা যদি সে মিসইউজ করে তাহলে কিন্তু সে সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, এটা হলো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের ডিস্ট্রেসের ব্যাপার। এর নেক্সট যে এলিমেন্টটা আছে সেইটাকে আমরা বলছি ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট আছে। ইম্পেয়ারমেন্টটা কি জিনিস? ইম্পেয়ারমেন্ট হচ্ছে যে তোমার একটা ইনএবিলিটি টু ফাংশন সাম অফ এরিয়া অফ লাইফ। হ্যাঁ, মানে কোনো একটা জায়গায় সে যদি কাজ করতে না পারে। মানে ধরো একজন মানে ড্রিঙ্ক করে, হ্যাঁ, এবং সকালবেলা তার হ্যাংওভার হলো, তাহলে সেই হিসেবে সে তার কাজগুলো ঠিকমতো করতে পারবে না। হ্যাঁ, এইগুলো হচ্ছে ইম্পেয়ারমেন্ট ইন ডেইলি লাইফ। এবং নর্মাল ফাংশনিংয়ে কিন্তু কিছুটা ইম্পেয়ার্ড ফাংশনিং হয়, মানে যে কোনো নর্মাল ফাংশনিংয়ে আমরা কিন্তু কিছুটা কাজ নাও করতে পারি, সেটাকে কিন্তু ইম্পেয়ারমেন্ট বলা হবে না। তাহলে নর্মাল ফাংশনিং আর ইম্পেয়ার্ড ফাংশনিংয়ের মধ্যে ডিফারেন্স কি? এটা হচ্ছে ডিগ্রি অফ ইম্পেয়ারমেন্ট। হ্যাঁ, কিছুটা মানে যেটা আমরা প্রথম থেকে বলে আসছি, সিগনিফিক্যান্ট হতে হবে, তবেই কিন্তু সেটাকে আমরা ইম্পেয়ারমেন্ট হিসাবে আমরা ধরব। এবার ইম্পেয়ারমেন্ট তোমার দুই রকম হতে পারে। হ্যাঁ, ইম্পেয়ারমেন্ট অফ থট যেটা, সেইটা হচ্ছে নর্মাল ফাংশনিংয়ের থেকে আলাদাভাবে কেউ যদি কোনো কিছু ভাবে, হ্যাঁ, সাইকোসিস, তখন তাকে বলে সাইকোসিস। সাইকোসিস মানে কি? সাইকোসিস মানে হচ্ছে যে তোমার একটা রিয়েলিটিকে বোঝার ভুল ক্ষমতা, নর্মালভাবে বোঝার থেকে
অন্যভাবে বোঝার একটা আলাদা রকমের মানে যেটা যেমন যাকে থট ইম্পেয়ারমেন্ট বলা হচ্ছে। এই থট ইম্পেয়ারমেন্ট বা সাইকোসিস যেটা হচ্ছে সেটা দুটো ভাগে বিভক্ত। একটাকে বলে হ্যালুসিনেশন আর একটাকে বলে ডাইলিউশন। হ্যালুসিনেশন হচ্ছে কি, যে হ্যালুসিনেশন মানে হচ্ছে যে তোমার সেই জিনিসটা আছে কিন্তু মানে সেটা অন্যভাবে তোমার ফিল হচ্ছে। হুম। আর ডিলিউশন হচ্ছে কি, সেটা হচ্ছে ডিলিউশনটা হচ্ছে তোমার পারসিস্টেন্স ফলস বিলিফ দ্যাট আর হেল্ড ডিসপাইট এভিডেন্স দ্যাট বিলিভস আর ইনকারেক্ট। ঠিক আছে, মানে ইনকারেক্ট থাকা সত্ত্বেও কিন্তু সেই বিলিফটা থেকে যাচ্ছে যে এই জিনিসটা আছে। এইটাকে বলা হচ্ছে ডিলিউশন। এবং ডিলিউশন সম্পর্কে আমরা পরবর্তীকালে যখন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার পড়বো সেটা সম্পর্কে আরও বেশি করে আমরা জানতে পারবো। প্যারানয়েড, হ্যাঁ, ডিলিউশনাল জেলাসি, এই জিনিসগুলো আমরা পড়বো। যেরকম ধরো সবসময় যেরকম একটা মনে হতে পারে যে রাস্তার উল্টো দিকে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এটাকে বলে প্যারানয়েড ডিসঅর্ডার। হ্যাঁ, তারপর তার মানে আমার কোনো ইন্টিমেট পার্টনার ইজ ডেটিং উইথ অ্যানাদার পারসন, এইটা হচ্ছে ডিলিউশনাল জেলাসি। তো এইরকম বিভিন্ন রকমের ডিলিউশন এগুলো হতে পারে। এটাও যদি একটা সিগনিফিক্যান্ট লেভেলে চলে যায় তখন আমরা বলবো এটা হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ঠিক আছে, এইবার 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে রিস্ক অফ হার্ম। হ্যাঁ, রিস্ক অফ হার্মটাই আমি এখানে লিখেছি। সেটা হচ্ছে কি, যে কিছু কিছু লোক আছে যারা অন্যদের থেকে বেশি বেশি রিস্ক নেয় এবং এই রিস্কটা নিতে গেলে তারা অনেক সময় একটা এক্সট্রিমে চলে যায়। হ্যাঁ, তো এইটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হিসাবে আমাদের ধরা হয়, যেটা হচ্ছে যে নর্মাল রেঞ্জের থেকে সে যখন আউটসাইডে চলে যায়। হ্যাঁ, তখন এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়, কারণ এটা লিড টু লাইফ প্রপার্টি বিং পুট অ্যাট রিস্ক। হ্যাঁ, অ্যাক্সিডেন্টালিও হতে পারে আবার ইন্টেনশনালিও হতে পারে। হ্যাঁ, তো এই রিস্ক অফ হার্ম, এই তিনটে জিনিস যদি আউট অফ প্রপোর্শন হয়ে যায় তখন সেটাকে বলা হয় তোমার এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। ঠিক আছে, সুতরাং সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের তিনটে হচ্ছে এলিমেন্ট। একটা হচ্ছে ডিস্ট্রেস, যেটা বললাম, ইম্পেয়ারমেন্ট, আর একটা হচ্ছে রিস্ক অফ হার্ম। এই তিনটে জিনিস আমাদের মাথায় রাখতে হচ্ছে। এইবার আমরা যদি একটুখানি এর ইতিহাসটা নিয়ে একটুখানি পড়াশোনা করি, যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এবং সেইটা সম্পর্কে সাইকোপ্যাথোলজি, সেইটা নিয়ে কি আগেকার দিনে কি বলা হতো সেইটা সম্পর্কে তোমরা যদি দেখো তখন দেখবে যে প্রথম কিন্তু এই ধরনের এই যে ডিজিজগুলো ছিল সেইগুলো এনসিয়েন্ট ভিউজ যেগুলো, সেগুলো প্রথমত বলা হতো সুপারন্যাচারাল ফোর্স। মানে কনসাস একটা সুপারন্যাচারাল ফোর্স মানুষের ওপর এফেক্ট করে, সেটা স্টোন এজ থেকেই আছে। হ্যাঁ, তো সেই সময় থেকেই সুপারন্যাচারাল ফোর্সগুলো মানুষের ওপর এফেক্ট করছে এবং এইটাকে বিভিন্নভাবে মানে প্রচণ্ড বাজেভাবে বিভিন্ন কুসংস্কার সেইগুলোর সাহায্যে মানুষকে ট্রিট করা, এইগুলো ছিল তৎকালীন যুগের বৈশিষ্ট্য। এবং চাইনিজ একটা মতামত আছে যেটা পরবর্তীকালে এনসিয়েন্ট গ্রিক বা রোমানরাও যেটা বলতো, যে বডির মধ্যে যে সাবস্ট্যান্সগুলো আছে তার মধ্যে ইমব্যালেন্স হবার জন্য এই ধরনের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে। ইনফ্যাক্ট রোমানরা যেটা বলেছিল যে চার ধরনের হিউমার বা 4 ধরনের ফ্লুইড থাকে, যে ফ্লুইডগুলোর বিভিন্ন ইমব্যালেন্স হবার জন্য, মানে বডিতে সঠিক প্রপোর্শনে না থাকার জন্য তোমার এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হতে পারে। আর তারপর আমাদের তো মধ্যযুগে আবার সেই এই ইমব্যালেন্স থিওরিটা থেকে ক্রস করে আবার সুপারন্যাচারাল ফোর্সের ওপরেই জোর দেয়া হয়। এবং পরবর্তীকালে মধ্যযুগে এই সুপারন্যাচারাল ফোর্স আমাদের জানো তোমরা যে ধর্মীয় এবং বিভিন্ন রকমের স্পিরিচুয়াল সেন্সেও খুব বাজেভাবে ব্যবহার করা হতো। এইগুলো আমাদের পরীক্ষার পারপাসে খুব একটা ইম্পর্টেন্ট নয়, তোমরা বই থেকে এই ইতিহাসটা ডেভেলপমেন্ট মানে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার স্টাডির যে ডেভেলপমেন্ট সেটা একটুখানি দেখে নিতে পারো। আর বেসিক্যালি রেনেসাসের পরে 17 দশকের রেনেসাসের পরে মেনলি আমাদের এই ব্যাপারটা নিয়ে আরেকটু বেশি স্টাডি করা হয়। এবং যে ভদ্রলোক এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার স্টাডির ব্যাপারে যাকে জনক বলা হয় তিনি হচ্ছেন সিগমন্ড ফ্রয়েড। হ্যাঁ, ইনি একজন ভিয়েনার নিউরোলজিস্ট ছিলেন।
ইনি মেজর রোল প্লে করেছিলেন সাইকোলজিক্যাল ডিসঅর্ডারকে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করার ব্যাপারে। তো সাইকো অ্যানালিটিক থিওরি বলে যে থিওরিটা উনি ডেভেলপ করেছিলেন, সেইটা তিনি এবং তার মেয়ে, এনারা দুজনে মিলে একটা থিওরি, এই থিওরিটা তারা ডেভেলপ করেছিলেন, যেটা মডার্ন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার সম্পর্কে বলা হয়েছে। যেটা হচ্ছে কীরকম, যে এটা হচ্ছে তোমার থট, ফিলিং, বিহেভিয়ার, এই সমস্ত জিনিসগুলো, এই যে আউটকামগুলো, থট, ফিলিং, বিহেভিয়ার, এগুলো কিসের রেজাল্ট? এগুলো রেজাল্ট হচ্ছে কনসাস এবং আনকনসাস ফোর্সেস, হ্যাঁ, যেগুলো তোমার মাইন্ডের মধ্যে কন্টিনিউয়াসলি ইন্টারঅ্যাক্ট করছে, তার রেজাল্ট হচ্ছে তোমার এই থট, ফিলিংস এবং বিহেভিয়ার, এই তিনটে জিনিস। ঠিক আছে, ফ্রয়েড কি বললেন? ফ্রয়েড বললেন যে মোটিভেশন হচ্ছে বেসিক্যালি থট, ফিলিংস, অথবা থট আর ফিলিংসের মিক্সচার, যেটা একটা মানুষকে একটা দিকে বিহেভ করতে সাহায্য করে। এই হিসেবে কনসাসনেসের লেভেল, যে মানুষের মনের মধ্যে মাইন্ডের যে কনসাসনেস লেভেল, সেইটাকে ফ্রয়েড তিনটে ভাগে ভাগ করলেন। একটা হচ্ছে কনসাস, একটা হচ্ছে প্রি কনসাস, আর একটা হচ্ছে আনকনসাস। তোমরা ডান দিকে যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা থেকে তোমরা মনে রাখার চেষ্টা করবে। কনসাস হচ্ছে যেটা জলের উপরে উঠে আছে, প্রি কনসাস যেটা জলের তলায় অথচ দেখা যাচ্ছে, আর আনকনসাস হচ্ছে যেটা জলের অনেক তলায় আছে, যেটা দেখা যাচ্ছে না। তাহলে কনসাস কাকে বলছি? কনসাস হচ্ছে থটস অ্যান্ড ফিলিংস দ্যাট আর ইন অ্যাওয়ারনেস, যেটা চোখে দেখা যায়, ঠিক আছে, নর্মালি যেটাকে চোখে দেখা যায়। আর প্রি কনসাস স্টেজটা কি? প্রি কনসাস স্টেজ হচ্ছে থটস অ্যান্ড ফিলিংস, যেটা কিন্তু একটা মানুষ সাধারণ কন্ডিশনে পারসিভ করে না, কিন্তু যেটা ফিউচারে কনসাস হতে পারে, ঠিক আছে, যে কোনো সময় কনসাস হতে পারে, মানে এটা কিন্তু তোমার সারফেস আউট হতে পারে। কনসাস মাইন্ডটা তো তুমি দেখতে পাচ্ছ, কিন্তু প্রিকনসাস মাইন্ডটাও কিন্তু স্পেশাল কন্ডিশনে বা কোনো পার্টিকুলার ঘটনা ঘটলে তখন কিন্তু কনসাস অ্যাওয়ারনেসে বা কনসাস মাইন্ডে যেটা চলে আসতে পারে। সুতরাং প্রিকনসাস স্টেজে, প্রিকনসাস মাইন্ডে যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু একটু ভাবনা চিন্তা করলে সে কিন্তু ট্রানজিট করে কনসাস মাইন্ডে। আরেকটা হচ্ছে কি আনকনসাস মাইন্ড। আনকনসাস মাইন্ডটা কি? সেটা হচ্ছে ইনক্লুডস থটস অ্যান্ড ফিলিংস দ্যাট ক্যানট বি পারসিভড অর কল্ড ইন্টু অ্যাওয়ারনেস অন কমান্ড, মানে চেষ্টা করলেও যেটা তুমি কনসাস মাইন্ডে আনতে পারবে না, কিন্তু যেটা তোমার আনকনসাস মাইন্ডে থেকে গেছে, হুইচ হ্যাভ দ্য পাওয়ার টু ইনফ্লুয়েন্স এ পারসন। যেরকম ধরো তোমাকে একটা এক্সাম্পল বলছি, আনকনসাস মাইন্ডে তুমি যখন বারবার রিহার্সাল করছো, লার্নিংয়ে যেটা আমরা দেখেছি, তখন কিন্তু সেটা তোমার আলটিমেটলি ঢুকতে ঢুকতে আনকনসাস মাইন্ডে ঢুকে যায়। যেমন ধরো তোমার ল্যাঙ্গুয়েজ, তুমি যখন অজ্ঞান হয়ে যাও, অজ্ঞান হয়ে গিয়ে তুমি যদি আবার তোমার জ্ঞান ফিরে আসে, তখন কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ তুমি ভুলো না, বিকজ এটা কিন্তু তোমার আনকনসাস মাইন্ডে স্টোর হয়ে আছে, এবং এটা কিন্তু আলটিমেটলি তোমার মধ্যে থেকে যাবে, যেটা তুমি কখনোই ভুলবে না। সুতরাং মাইন্ডের তিনটে ভাগ ফ্রয়েড বললেন, একটা হচ্ছে কনসাস স্টেজ, একটা হচ্ছে প্রি কনসাস, আর একটা হচ্ছে আনকনসাস। এইবার এই তিনটে জিনিস আমরা এক্সপ্লেন করলাম, বুঝলাম। এবার ফ্রয়েডের যেটা বলছেন সেটা হচ্ছে যে মানুষের যে সেক্সুয়াল আর্গ এবং অ্যাগ্রেসিভ আর্গ, এটা কিন্তু বার্থের থেকে চলতে থাকে। যখন আমরা মনে করি যে এই 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 আর্জেসগুলো আনঅ্যাকসেপ্টেবল, হ্যাঁ, তখন এটা আনকনসাসে চলে যায়। এই এই এদের এদের যে এরা যখন আনকনসাসে চলে যায়, তখন কি হয়? তখন এরা কিন্তু ক্রমশ তাদের কনসাস মাইন্ডে আসার চেষ্টা করে। এবার যেটা ফ্রয়েড বলেছেন সেটা হচ্ছে বিভিন্ন রকমের অ্যাবনর্মাল এক্সপিরিয়েন্স বা বিহেভিয়ার এই প্রসেস থেকে বেরিয়ে আসে। যেমন ধরো একটা মহিলার এক্সট্রিম ফিয়ার অফ ইটিং ডাস্ট, মানে যে কোনো কাজে সে সবসময় মনে হয় যে সে কিছু একটা ধুলো খেয়ে ফেলবে, সেই জন্য সে সব কিছু মানে সব কিছু সে ঢাকা দিয়ে রাখতে পছন্দ করে। এবার সব কিছু যখন সে ঢাকা দিয়ে রাখতে পছন্দ করে, তখন কিন্তু সে মানে যতক্ষণ না পর্যন্ত সে খাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে ক্রমশ বারবার সে খাবার ঢাকা দেয়, বা যেটা দিয়ে খাবার নিচ্ছে সেইটাকে ঢাকা দেয়, বা ধরো তোমার যে ক্লথটা ইউজ করছে সেইটাকে
বারবার পরিষ্কার করে, যে প্লেটটাতে খাচ্ছে সেই প্লেটটাকে বারবার ধোয়। তো এইটা একটা আনকনসাস সেক্সুয়াল ইম্পালস, হ্যাঁ, যেটা থেকে বোঝা যায় যে তোমার ডাস্ট ইটিং হয়ে যাবে, সেই ভয় পাওয়াটা থেকে সে ক্রমশ এগিয়ে আসে। এইখান থেকে আমরা সাইকোলজিক্যাল স্ট্রাকচারকে ফ্রয়েড তিন ভাগে ভাগ করেছেন, যেটা আমরা পরের ছবিতে দেখিয়েছি। এটাকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রাকচার অফ মাইন্ড। হ্যাঁ, এই সাইকোলজিক্যাল স্ট্রাকচার অফ মাইন্ড হচ্ছে তিন প্রকার: ইদ, ইগো আর সুপার ইগো। ইদ কাকে বলা হচ্ছে? ইদ হচ্ছে সেক্সুয়াল এবং অ্যাগ্রেসিভ ড্রাইভ, যেটা হচ্ছে ডিজায়ার ফর ইমিডিয়েট গ্র্যাটিফিকেশান। হ্যাঁ, মানে ইগোতে যে যে জিনিসগুলো থাকে সেইগুলো হচ্ছে তোমার একদম সঙ্গে সঙ্গে তার ফুলফিলমেন্টের দরকার হয়। এই ঈদকে বলা হচ্ছে যে প্লেজার প্রিন্সিপাল ফলো করে, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান, মানে আমার এক্ষুনি চাই, এক্ষুনি আমাকে স্যাটিসফাই হতে হবে। ঠিক আছে, তুমি কোনো একটা জিনিস দেখতে পেলে, হ্যাঁ, সেই থেকে তুমি এক্ষুনি সেটাকে তোমার খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, দ্যাট ইজ প্রেজেন্ট ইন ইয়োর ঈদ, যেটা সব থেকে আউটার মোস্ট পোর্শনে থাকে। এরপর আছে ইগো। তবে ইগো বোঝার আগে আমরা সুপার ইগোতে আসছি। ঠিক আছে, সুপার ইগোটা হচ্ছে একটা কনসায়েন্স বা মরালিটি, যেটা তোমার বিভিন্ন, মানে তুমি এই যে চাইল্ডহুড থেকে যে এক্সপিরিয়েন্স করে এসছো তার মধ্যে কোনটা ঠিক, সেখানে কোনটা ঠিক কোনটা ভুল সেইটা তোমাকে বলা হচ্ছে। ঠিক আছে, এই সুপার ইগো তোমাকে খারাপ কাজ করতে প্রিভেন্ট করে এবং ভালো কাজ করতে তোমাকে উৎসাহিত করে। এই সুপার ইগো হচ্ছে রেসপন্সিবল ফর ফিলিং দ্য গিল্ট। হ্যাঁ, মানে যেটা তুমি কোনো খারাপ কাজ করলে বা তার মধ্যে যে সেক্সুয়াল আর অ্যাগ্রেসিভ যে আর্জেস আছে, সেই আর্জেসগুলোকে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশান যাতে না হয়, হ্যাঁ, তো সেইটাকে বাধা দেয়। আর ইগো হচ্ছে, সুপার ইগো আর ঈদ এই দুটোর মাঝামাঝি। হ্যাঁ, এই দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করে। হ্যাঁ, ঈদ যেমন একদিকে ডিমান্ড করছে ইমিডিয়েট গ্র্যাটিফিকেশান, আর সুপার ইগো কী বলছে? হাই স্ট্যান্ডার্ড অফ মরালিটি। তাহলে এই যে দুটোর মাঝামাঝি, এই দুটোরই যে ডিমান্ড, মানে ঈদের ডিমান্ড একদিকে, সুপার ইগোর ডিমান্ড তার ঠিক উল্টো দিকে। তাহলে ইগো মাঝখানে থেকে, হ্যাঁ, এই দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করে। যখন রিলেটিভলি উইক হয়, তখন সে কনফ্লিক্ট অ্যামং ঈদ আর সুপার ইগোকে ব্যালেন্স করতে পারে না। তখন কি হয়? তখন কিন্তু অ্যাংজাইটি এবং আদার সিমটমস গ্রো করে। বুঝতে পেরেছো? মানে ইগোর কাজ হচ্ছে বেসিক্যালি দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করা। এবার ব্রিজটা যদি মানে স্ট্রং না হয়, মানে কোনো সিচুয়েশানে ঈদটা মানে ঈদের ইচ্ছা বেশি হবে বা সুপার ইগোর ইচ্ছা, মানে কোনটা কাকে প্রিভেল করবে, এইটা যদি বুঝতে না পারে বা এইটা যদি স্ট্রংলি কারোর মাইন্ডে এটাকে স্ট্রংলি যদি না করতে পারে, তখন কিন্তু তোমার এই সমস্যাটা ঘটবে। মানে ইগো যদি উইক থাকে তাহলে কিন্তু তখন আমাদের এই অ্যাংজাইটি ডিসঅর্ডারগুলো আসবে। আমি আর একটা ছবিতে ঈদ, ইগো আর সুপার ইগো এই ব্যাপারটা দেখিয়েছি, তোমরা দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবে। অ্যান্ড দিস ইজ দ্য কোর অফ দ্য এন্টায়ার থিওরি অফ ফ্রয়েড। তো এইটা তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে এবং পরীক্ষায় কিন্তু সুন্দর করে তোমাকে উইথ ডায়াগ্রাম, উইথ পিকচার তোমাকে এইটা প্রেজেন্ট করতে হবে। তো এইবার ফ্রয়েড যেটা বললেন, যে প্রথমত তিনি বললেন যে আমাদের মাইন্ডে তিন ধরনের জিনিস থাকে। একটা হচ্ছে তিনটে লেয়ার থাকে, একটা কনসাস, একটা প্রিকনসাস, একটা আনকনসাস। তারপর তিনি বললেন যে ঈদ, ইগো, সুপার ইগো। তারপর হচ্ছে সাইকোসেক্সুয়াল স্টেজ। পাঁচখানা স্টেজ অফ ডেভেলপমেন্ট থাকে, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে ওরাল, অ্যানাল, ফ্যালিক, ল্যাটেন্সি এবং জেনিটাল। এই পাঁচখানা স্টেজ থাকে এবং একটা চাইল্ড ফ্রম ইনফ্যান্সি থেকে অ্যাডাল্টহুডে যেতে গিয়ে সেই স্টেজগুলোকে মানে সে কভার করে। ঠিক আছে, প্রথম যে চারটে স্টেজ আছে, সেই চারটে স্টেজকে পার্টিকুলার আমরা বলি ইরোজেনিয়াস জোন, যেটা হচ্ছে তোমার বডি সংক্রান্ত ব্যাপারে কথা বলে। আর এই পাঁচটা স্টেজকে কেন সাইকোসেক্সুয়াল স্টেজ বলা হয়েছে, তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা এরোজিনিয়াস জোন যেটা আছে সেটা কিন্তু সাম ফর্ম অফ গ্র্যাটিফিকেশান, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান ডিমান্ড করে। এবং প্রত্যেকটা মানুষকে একটা স্টেজে যে তার যে মানে এরোজেনিয়াস জোন বা মানে একটা পার্টিকুলার এরিয়া অফ
ইওর বডি সেটা যদি স্যাটিসফাইড না হয় তখন সে আর পরের স্টেজে যেতে পারে না। ঠিক আছে? তো এইখানে এই যে যেমন ধরো ওরাল যে স্টেজটা আছে সেখানে হচ্ছে মাউথ, হ্যাঁ মাউথ এটা হচ্ছে সেই সময়কার এরোজেনিয়াস জোন। তারপর অ্যানাল স্টেজ 1 বছর থেকে 3 বছরে অ্যানাসটা হচ্ছে এরোজেনিয়াস জোন। দেন কামস ফ্যালিক বা জেনিটাল। তারপর হচ্ছে তোমার আরও এইভাবে যাচ্ছে। এবার এবার একটা বাচ্চা যদি তার যে ইয়ারটা আছে সেই ইয়ারে যদি সে মানে সাইকোসেক্সুয়াল স্টেজটাকে সে যদি স্যাটিসফাই না করতে পারে তখন তাকে আমরা বলি ফিক্সেশন। হ্যাঁ, ওইখানে তার ফিক্সেশন হয়ে যায়। যেরকম ধরো যে ওরাল যে তার যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশান লেভেলটা যদি তার স্যাটিসফাইড না হয় তখন বলা হয় ওরাল ফিক্সেশন হয়েছে। ঠিক আছে? ওরাল ফিক্সেশন মানে কি? ওরাল ফিক্সেশন মানে হচ্ছে যে মানে বাচ্চাটাকে যখন বড় হয়ে যায় তখনও কিন্তু তার মুখে কিছু একটা ঢুকিয়ে রাখার একটা টেন্ডেন্সি দেখা যায়, কে সে আঙুল চুষতে পারে, বা এই যে স্মোকিং, হ্যাঁ এটাও কিন্তু একটা তোমার ওরাল স্টেজে মানে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার তৈরি, ওরাল স্টেজে ফিক্সেশন হয়ে যাওয়ার ফলে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হয়ে গেছে। ঠিক আছে? এইরকমভাবে 5খানা সাইকোসেক্সুয়াল স্টেজ আছে। এবার মেন্টাল ইলনেসকে ফ্রয়েড দুটো ভাগে ভাগ করেছেন, একটাকে উনি বলছেন নিউরোসিস আর একটাকে বলছেন সাইকোসিস। হ্যাঁ, নিউরোসিসটা কি? নিউরোসিস হচ্ছে তোমার প্যাটার্ন অফ থট, ফিলিং, বিহেভিয়ার যেগুলো এক্সপ্রেসেস অ্যান আনরিজলভড কনফ্লিক্ট বিটুইন ইগো অ্যান্ড ইথ, হ্যাঁ অথবা ইগো আর সুপার ইগো। ঠিক আছে? মানে যে কোনো দুটো লেয়ারের মধ্যে যদি একটা আনরিজলভড কনফ্লিক্ট থেকে যায়, হ্যাঁ তখন সেটাকে বলা হয়ে থাকে নিউরোসিস। ঠিক আছে? এই নিউরোসিসটা কীরমভাবে হবে? নিউরোসিস হবে তোমার অ্যাংজাইটি নিউরোসিস হতে পারে, যেখানে তোমার বিভিন্ন অবজেক্ট পসিবিলিটির ওপর একটা ফ্রি ফ্লোটিং ফিয়ার হতে পারে। হ্যাঁ, এই অ্যাংজাইটি নিউরোসিস হলে প্রত্যেকটা কোইন্সিডেন্স মানে প্রত্যেক ঘটনাকে এই ধরনের ক্ষেত্রে মানুষরা একটা এভিল বলে মানে ডিফাইন করে, মানে নেগেটিভ অ্যাটিটিউড থাকে। হ্যাঁ, মানে সমস্ত ঘটনাকে তারা একটা ড্রেডফুল মেমোরির সাথে কোরিলেট করে দেয়। বুঝতে পেরেছো? এরপর সাইকোসিস কাকে বলা হচ্ছে? সাইকোসিস, তার নিউরোসিস বোঝা গেল। নিউরোসিস মানে ব্রেনের একটা কাইন্ড অফ ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, যেখানে প্রত্যেকটা ঘটনাকে মানে একটা বাজে ঘটনার সাথে রিলেট করে দেয়। সিমিলারলি হোয়াট ইজ সাইকোসিস? সাইকোসিস হচ্ছে তোমার বিটুইন ইগোর যে ভিউ অফ রিয়েলিটি আর রিয়েলিটি ইটসেলফ, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স, হ্যাঁ তো সেইটা বলা হচ্ছে সাইকোসিস। হ্যাঁ, মানে ধরো তোমার এই সিজোফ্রেনিক ডিসঅর্ডার, এটা হচ্ছে সাইকোসিসের একটা বড় এক্সাম্পল, যেটা আমরা পরবর্তীকালে আসবো। যে এই মানে এখানে নিউরোসিস আর সাইকোসিসটা সম্পর্কে আমরা অল্প বললাম, এর পরবর্তীকালে এটা নিয়ে আমরা আরও ডিটেলে আমরা ডিসকাশন করব। তো এইখানে সাইকোসিস আর নিউরোসিসের একটা ডিফারেন্স আমরা দেখিয়েছি। যেমন এক্সাম্পল দিয়েছি, সিজোফ্রেনিয়া হচ্ছে সাইকোসিস, আর নিউরোসিস হচ্ছে অ্যাংজাইটি ডিসঅর্ডার, প্যানিক ডিসঅর্ডার, এগুলো হচ্ছে নিউরোসিস হচ্ছে। এবং এই দুটোর মধ্যেকার বেসিক ডিফারেন্সটা কি সেইটা আমরা এখানে বলেছি। এটাও কিন্তু একটা বড় প্রশ্ন আসতে পারে যে সাইকোসিস আর নিউরোসিসের মধ্যে ডিফারেন্সটা কি। এবার এই যে কনফ্লিক্টটা তৈরি হচ্ছে, এই বিভিন্ন লেয়ারের মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, ইগো এর মধ্যে কনফ্লিক্ট, সুপার ইগোর মধ্যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্টগুলো কিভাবে রিজলভ করা হয় সেইটার ব্যাপারে একটা থিওরি আছে যেটাকে আমরা বলছি ডিফেন্স মেকানিজম, যেটা ইগো মানে মাঝখানে মেডিয়েট করতে গিয়ে এই ডিফেন্স মেকানিজমটা তে রিলাই করে, যেটা তোমার ট্রান্সফর্ম করে কনফ্লিক্ট ইন এ ওয়ে দ্যাট প্রিভেন্টস আনঅ্যাকসেপ্টেবল থটস অ্যান্ড ফিলিংস ফ্রম রিচিং কনসাসনেস। তো এখানে দেখো, এখানে যে আমরা টোটাল 6খানা ডিফেন্স মেকানিজমের ডেসক্রিপশান দিয়েছি, যার মধ্যে প্রথমটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং এইটা মানে তোমরা সবসময়ই এটা ফিল করে থাকবে যে এই ধরনের ডিফেন্স মেকানিজম যেটা আলটিমেটলি তোমাকে কনসাস লেভেলে, হ্যাঁ মানে একদম মানে কনসাস লেভেলে জিনিসটাকে নিয়ে যেতেই তোমাকে অস্বীকার করে।
এইটা হচ্ছে তোমার ডিফেন্স মেকানিজম, যেটা দিয়ে আমরা কনফ্লিক্টটাকে দূর করতে পারি। তো এই হলো আমাদের ফ্রয়েডিয়ান সাইকোলজি। এই ফ্রয়েডিয়ান থিওরি নিয়ে তোমাদের একটা প্রশ্নের উত্তর তৈরি করে রাখতে হবে, যেটা তোমরা পরীক্ষায় লিখবে। এবং আই হোপ যে এই এত অবধি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এবং তোমরা বইটা পড়বে, বইটা পড়লে তোমরা বাকি জিনিসটা বুঝতে পারবে।